নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে চলে এসেছি। আজকের ইতিহাসের বিগত দিনে যে সমস্ত প্রশ্নগুলো পড়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হওয়ার চান্সেস অনেক বেশি আছে, বা অনেক প্রশ্নগুলো অলরেডি রিপিট হয়ে গিয়েছে। তো তোমরা যে সমস্ত ভাইরা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যে সমস্ত ভাইরা পুরনো দেখছো তারা অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। কারণ এরকম ধরনের প্রশ্ন আজকের ইতিহাস সম্বন্ধে নিয়ে এসেছি। আমাদের এছাড়া অনেকগুলো পার্ট আছে, যে পার্টগুলো ইতিহাস বা সমস্ত প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা প্রশ্ন নিয়ে আসছি। তো তোমরা এটা 4 নম্বর পার্ট আছে, তোমরা দেখো। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো আবার দ্বিতীয়বার পরীক্ষা আসবে। যে সমস্ত ভাইরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই প্রশ্নগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্নটা দেখে নিই। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1921 সাল। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশানগুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই সাহায্য করবে, সেগুলো আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। সেগুলো হচ্ছে, দেখো হরপ্পা সভ্যতা লেখা আছে, হরপ্পা সভ্যতা সাল কত? 1921 সালে কি হয়েছে না এটা আবিষ্কৃত হয়েছে। এবং কে করেছিল না এটা দয়ারাম সাহানি। তো এইগুলো অ্যাডিশনাল ইনফরমেশান তোমরা জেনে রাখো, তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এছাড়াও কী হয়েছে বন্ধুরা, এটা ইরাবতী নদীর পূর্ব তীরের বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগো জেলায় বৃহৎ শস্যাগার। এটা হচ্ছে কি, যদি বলে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে রাবি নদীর তীরে, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এছাড়া আরও অ্যাডিশনাল ইনফরমেশন আছে বন্ধুরা। মহেঞ্জোদারো দেখতে পাবে তোমরা, মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোটা কী হচ্ছে 1922 খ্রিস্টাব্দে এটা কী হচ্ছে আবিষ্কৃত করা হয়েছিল কার হাত ধরে না রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর মহেঞ্জোদারো সম্বন্ধে আরও কয়েকটি ইম্পর্টেন্ট নোট হলো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদীর ডান তীরে এবং পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লালকানা জেলা। কোন জেলার মধ্যে অবস্থিত? মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লালকানা জেলার মধ্যে অবস্থিত। এবং বৃহৎ স্নানাগার এবং ব্রোঞ্জের যে মূর্তি পাওয়া গিয়েছিলো, তো বৃহৎ স্নানাগারটা কোথায় পাওয়া গিয়েছিলো না মহেঞ্জোদারোতে, এবং ব্রোঞ্জের যে মূর্তি পাওয়া গিয়েছিলো সেটাও মহেঞ্জোদারোতে। এটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো? এটা হচ্ছে সিন্ধু নদী, ওটা হচ্ছে রাবি নদী। এই দুটো নদীর মধ্যে তোমরা মনে রাখবে, যাতে যদি বলে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে রাবি, ওখানে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আর মহেঞ্জোদারো কথা আছে না, এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে। আশা করছি বন্ধুরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন অ্যাডিশনাল তোমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রশ্ন। তো এখানে হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কি, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এখানে রাজেন্দ্র। ঠিক আছে। তো এছাড়া যে সমস্ত এর অ্যাডিশনাল ইনফরমেশনগুলো নিয়ে এসেছি সেগুলো তোমরা দেখো বন্ধুরা। আশা করছি এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো জিকের জন্য অনেকই গুরুত্বপূর্ণ, কারণ এরকম ধরনের প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় দেখা যায়, ধরো যে প্রশ্নটা দিয়েছে তার রিলেটেড হয়তো অন্য একটা প্রশ্ন দিতে পারে। তো এই জন্য আমি এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো নিয়ে এসেছি, যাতে যে সমস্ত ভাইরা পরীক্ষা দিচ্ছে তাদের অবশ্যই সাহায্য হয়। তো যেটা দেখবো যে চোল বংশ খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে লেখা আছে, দেখো চোল বংশ রাজধানী কোথায়? তাঞ্জুর। ঠিক আছে। এছাড়া কি আছে, প্রথম ঐতিহাসিক, দেখতে প্রথম লেখা আছে ঐতিহাসিক চোল রাজা কি হচ্ছে? কারিকল। তার মানে কারিকল হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতা হিসেবে তোমরা ধরতে পারো প্রথম, যেহেতু ঐতিহাসিক চোল রাজা কারিকল। চোল রাজ্য পূর্ব উপকূলে, এটা হচ্ছে পাল্লার ও ভেল্লার নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। তাহলে চোল রাজ্যটা পূর্ব উপকূলে কোথায় ছিল না সেটাও আমি বলে দিলাম এখানে। এছাড়া হচ্ছে খ্রিস্টীয় 7ম শতাব্দীতে চোল রাজ্য একটি পরিত্যক্ত অরণ্যময় অঞ্চলে পরিণত হয়েছিল। 7ম শতাব্দীতে তখন এটা চোল রাজ্যটা একটা মানে পরিত্যক্ত অরণ্যময় জায়গায় পরিণত হয়েছিল। তারপর আবার কি হচ্ছে বিজয়ালয়, এখান থেকে বিজয়ালয় হচ্ছে কি চোল রাজ্যের পুনঃপ্রতিষ্ঠাতা করেন। তাহলে চোল যে রাজ্যটা যখন পরিত্যক্ত অরণ্যময় অঞ্চলে পরিণত হয়েছিল, তখন কিন্তু বিজয়ালয় চোল রাজ্যের পুনঃপ্রতিষ্ঠাতা করেছিলেন। এগুলোও গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখতে পারো বন্ধুরা। রাজত্বকাল ছিল কি হচ্ছে 846 থেকে 871 খ্রিস্টাব্দে এটা ছিল। এছাড়া তিনি ছিলেন পল্লব রাজাদের অধীনে এক সমান্তরাল
তিনি পান্ডাদের পরাজিত করেন। তাঞ্জোরটা কে অধিকার করেছিল বন্ধুরা? দেখতে পাচ্ছ এখানটা পান্ডাদের কি করেছিল? পরাজিত করেছিল, করে তাঞ্জোরটা কিন্তু অধিকার করেছিলেন। এই তাঞ্জোরটাই কিন্তু চোলদের রাজধানী ছিল, অলরেডি আমি বলে দিয়েছি। এবং এবং চোল রাজ্যে যথার্থ প্রতিষ্ঠাতার প্রথম পরান্তক উপাধি ছিলেন কি? মাদুরাই কোন্ড। মাদুরাই কোন্ড উপাধি কি ছিল? অলরেডি আমি বলেছিলেন বিজয়ালয়, এটা ওনার কি উপাধি ছিল? মাদুরাই কোন্ড। এবং তক্কালামের যুদ্ধ, এটা গুরুত্বপূর্ণ বন্ধুরা। তক্কালামের যুদ্ধ কত ছিল? 949 সাল। এবং প্রথম পরান্ত বনাম, এটাই হয়েছিল কি? তক্কালামের যুদ্ধ। এটা তুমি সালটা মনে রাখতে পারো বন্ধুরা, এটা খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম পরান্তক বনাম রাষ্ট্রকূট রাজার তৃতীয় কৃষ্ণ। এটাও কার মধ্যে হয়েছিল বন্ধুরা? এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম পরান্তক বনাম রাষ্ট্রকূট রাজা। ঠিক আছে, এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা বন্ধুরা স্ক্রিনশট করে নিও, যাতে তোমাদের পরীক্ষায় সাহায্য আরও এক্সট্রাভাবে আসে। কারণ জিকের যত অ্যাডিশনাল তুমি পড়বে, ততই তোমার কিন্তু পড়াশোনার দিক থেকে সুবিধা হবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন বন্ধুরা। তো এখানে হচ্ছে রাষ্ট্র বিভাগের পাঠটা প্রচলন করেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শেরশাহ। শেরশাহ তিনি কাবুলিয়াত বা পাট্টা, সেই সম্বন্ধে আমি কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি, সেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই সাহায্য করে, হেল্পফুল হবে। তো সে প্রশ্নগুলো দেখানো যেমন হচ্ছে, প্রথমে এখানে দেখতে শেরশাহ, দেখতে পাচ্ছি শেরশাহ কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন। শেরশাহ এটা প্রবর্তন করেছেন। এর মাধ্যমে সরকারি চাষির মধ্যে সেনা সেনা দেনা পাওনার কথা লেখা থাকে। তাহলে কাবুলিয়াতের পার্টটা যেটা যেটা শেরশাহ নিয়েছিলেন, তার মধ্যে কি লেখা থাকতো? সরকারি যে ওনার আন্ডারে যে কাজগুলো করতো, যারা কাজ করতো তাদেরকে দেনা পাওনার বিষয় কিন্তু ওখানে লেখা থাকতো, সেই জন্য এই জিনিসটা তৈরি করেছিল। এছাড়া শেরশাহের সৈনিক ও জমিদারদের জায়গিরদের পরিবর্তে নগদ বেতন দেওয়ার রীতি চালু করলেন। তাহলে শেরশাহ কিন্তু প্রথম তিনি নগদ টাকা দেওয়ার, ওদের যে প্রজারা কাজ করতো ওকে নগদ টাকা দেওয়ার প্রচলন কিন্তু উনি চালু করেছিলেন। এছাড়া কি হচ্ছে, তিনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, শেরশাহ কি আছে, তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক জিটি রোড, যেটা আমাদের জিটি রোড সব থেকে বড় রোড হিসাবে যেটা আখ্যায়িত করা হয়েছিল। তো জিটি রোড কিন্তু কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। শেরশাহ কোন রোড তিনি বানিয়েছিলেন, বা শেরশাহ বানানো রোডটির নাম যেটা জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা জিটি রোড। আর এছাড়া এই জন্য তাকে কি বলে? সড়কি আজম বলা হয়। সেই জন্য এই মানে জিটি রোড অর্থাৎ সড়কি আজম হিসাবে আখ্যায়িত করা হয়। নির্মাণ করেন পূর্ববঙ্গের সেনা রক্ষা থেকে সিন্ধু নদ 15 মানে প্রায় 1500 মাইল থেকে অথবা 2800 কিমি পর্যন্ত, মানে প্রায় উনি যে সড়কি আজম যেটা বানিয়েছিলেন, সেটা প্রায় 2800 কিলোমিটার বিস্তৃত জায়গায় নিয়ে বানিয়েছিলেন। তো এই সড়কটা কিন্তু জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড খুবই বড় বানিয়েছিলেন তিনি। এটা কার দ্বারা ছিল? শেরশাহ দ্বারা। আগ্রা থেকে যোধপুর, লাহোর থেকে সুলতান সড়কগুলি নির্মাণ করেছিলেন। এছাড়া আরও অনেক সড়ক তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া শেরশাহের ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন। এছাড়া তাহলে ডাক চলাচলের ব্যবস্থাটা কে করেন? না, শেরশাহের ঘোড়ার পিঠে। এবং এবং অধিকৃত করেন দারোগাই ডাক চকি, এটা তিনি করেছিলেন। ঘোড়ার পায়ে দাগ দিতেন, দাগ ও হুলিয়ার প্রথা ফের চালু করেন। ঘোড়ার পায়ে দাগ ব্যবস্থাটা কে শুরু করেছিলেন? না, এটা হচ্ছে শেরশাহ। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাক ডাকবাহককে বলা হতো ডাক ডাকবাহককে বলা হতো ডাকঘর করা। এটাই এখানে লেখা আছে বন্ধুরা। শেরশাহের রূপ নামে রৌপ্য মুদ্রা এবং দাম নামে তাম্র মুদ্রার প্রচলন করেন 1542 সালে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা কি আছে যে শেরশাহের রূপা নামে একটি রৌপ্য মুদ্রা তিনি চালু করেছিলেন। এটা কার দ্বারা? শেরশাহের নামের দ্বারা। আর দাম হচ্ছে একটা তাম্র মুদ্রা তিনি চালু করেছিলেন, সেটাকে হচ্ছে 1542 সালে। এছাড়া তার বিশ্বস্ত সেনাপতির নাম ছিল, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, শেরশাহ সেনাপতির নাম কি? এটা হচ্ছে ব্রহ্মজিৎ গৌড়। এটা অনেক পরীক্ষায় এসে, শেরশাহ সেনাপতির নামই ব্রহ্মজিৎ গৌড়। এছাড়া বন্ধুরা আরও অনেকগুলো প্রশ্ন আছে। এবং শেরশাহের সমাধি কথা হচ্ছিল, শেষ যিনি নিঃশ্বাস ত্যাগ করেছিল ওনার সমাধি কোথায় হয়েছিল? না, সেটা হচ্ছে সাসারাম। এটাও খুব মুখস্থ। এছাড়া হচ্ছে রোটাস দুর্গা, কিলাই কুনহা মসজিদ এবং যমুনা নদীর তীরে পুরানো কিল্লা শহর স্থাপন করেছেন শেরশাহ। এছাড়া এটাও গুরুত্বপূর্ণ বন্ধুরা, যে পুরানো কিল্লা শহরটি কে স্থাপন করেছিলেন? না, শেরশাহ। আশা করছি বন্ধুরা এই প্রশ্নের মধ্যে তোমাদের অনেকটা হেল্প হবে। নেক্সট প্রশ্ন।
পরের প্রশ্ন হচ্ছে নাসিক প্রশস্তি রচনা করেন, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2005 সালে এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এখানে গৌতমপুত্র সাতকর্ণী। এবং সাতকর্ণী হচ্ছে তিনি কি যে সাতবাহন সাম্রাজ্যের তিনি কি ছিলেন, রাজা ছিলেন। তো সেই সাতবাহন সম্বন্ধে আমরা কিছু আলোচনা করে নিই আজকে। তো এটা হচ্ছে কি 1000 খ্রিস্টপূর্বে দ্বিতীয় 1000 খ্রিস্টপূর্ব থেকে দ্বিতীয় খ্রিস্টাব্দে এই যে সাতবাহন বংশটা কিন্তু চলেছিল। এবং সাতবাহন বংশের যে সমস্ত তথ্যগুলো আছে মোটামুটি আমি দিচ্ছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে। তো মৌর্য সাম্রাজ্যের যখন পতনের মুখে, তখন দক্ষিণাত্যের সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য হলো সাতবাহন। তাহলে মৌর্য সাম্রাজ্য পতনের পরে কিন্তু সাতবাহন, বা পতনের সময় কিন্তু সাতবাহনটা তৈরি হয়েছিল। তো এটা আদিবাসী সাতবাহন যে বংশ সাম্রাজ্য ছিল, এটা কোথায় ছিল? আদিবাসী আম, আদি বাসভূমি হচ্ছে গোদাবরী ও কৃষ্ণ নদীর মধ্যবর্তী অঞ্চলে, পুরাণে অন্ধ বংশের নামে খ্যাত। এরা জাতিতে ব্রাহ্মণ। তাহলে সাতবাহন কি ছিল? জাতিতে কি ছিল? ব্রাহ্মণ। আর সবথেকে গুরুত্বপূর্ণ এখানকার প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে সাতবাহন যে প্রতিষ্ঠা করেন সেটা থেকে শিমুক, শিমুক রাজা কিন্তু সাতবাহন প্রতিষ্ঠা করেন। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে সাতবাহন যে সাম্রাজ্য, সেটাতে রাজধানী কোথায়? সেটা হচ্ছে রাজধানী হচ্ছে বর্তমানে পৈঠান। এটা হচ্ছে তিনি মগধের কম্ব বংশের উচ্ছেদ করেছিলেন। এই পৈঠান হচ্ছে কি বর্তমান রাজধানী। ঠিক আছে, আশা করছি বন্ধুরা যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের অনেক পরীক্ষার জন্য কাজে লেগে যাবে। নেক্সট প্রশ্ন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছে বন্ধুরা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের যে ডেলি জিকের আপডেট এখানে হচ্ছে, তোমাদের অবশ্যই যেটা পরীক্ষার মধ্যে কমন তুমি পাবেই পাবে। তো নেক্সট প্রশ্ন। তো বৌদ্ধ চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন হয় কার আমলে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ 2005 সালে প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এখানে কনিষ্ক। এবং বৌদ্ধদের 4টি সম্মেলন টোটাল হয়েছিল, সেই 4টি সম্মেলন সম্বন্ধে আমি পুরোপুরি তথ্যগুলো এখানে নিয়ে এসেছি যাতে তোমার সুবিধার হয়। তো এখানে হচ্ছে প্রথম সম্মেলন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বে। এবং শাসক যখন ছিলেন কে? অজাতশত্রু। এবং স্থান কোথাও হয়েছিল? রাজগৃহ। এবং সভাপতিকে করেছিলেন মহাকাশ্যপ। এইগুলো খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। প্রথম সভা কত সালে হয়েছিল, এবং শাসক কে ছিলেন, এবং স্থান এবং সভাপতি। এছাড়া দ্বিতীয় কি ছিল? 383 খ্রিস্টপূর্ব এগুলো। এবং শাসক কে ছিলেন? কালাশক ছিলেন। এবং স্থান ছিল বৈশালী। এবার সভাকামিক ছিলেন সভাপতি। এছাড়া তৃতীয় ছিল, এটা গুরুত্বপূর্ণ, এটা এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আমার মনে হয়, এটা হচ্ছে 350 খ্রিস্টপূর্বে যে অশোক, এই অশোকটা নিয়ে খুবই প্রশ্ন হয়। এবং অশোকের যে 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 মানে বৌদ্ধ যে চতুর্থ বৌদ্ধ যে সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে পাটলিপুত্র। এবং এখানকার তখন কি ছিলেন? মাগলিপুত্র। এনি তখন কি ছিলেন এখানকার? না, সভাপতি। তো এছাড়া যেটা আজকের প্রশ্ন পড়ে সেটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন, সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দ। ওগুলো কিন্তু খ্রিস্টপূর্ব, এটা খ্রিস্টাব্দ, এটা মাথায় রাখতে হবে বন্ধু। এটা কনিষ্কের সময় অলরেডি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এবং কাশ্মীর মন্বন্তরে জলন্ধর হচ্ছে এই স্থান, কাশ্মীর মন্বন্তরে জলন্ধরের স্থান হচ্ছে। এবং বসুমিত্র হচ্ছে কি সহ সহ সভাপতি বসুমিত্র। এবং সহ সভাপতি করেছিল অশোক ঘোষ। এইগুলো, এই 4টে পয়েন্ট কিন্তু বন্ধুরা তোমরা মুখস্থ রাখবে, কারণ এই প্রশ্ন দিয়েও পরীক্ষায় প্রশ্ন আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন। তো এটা হচ্ছে বাংলার দেওয়ানি কার্যকর হয় কোন সালে? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2005 সালে এসে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অপশান এ, এখানে সঠিক উত্তর হয়ে হয়ে যাবে 1765 সালে। তো এছাড়া বন্ধুরা 1993 সাল যে আছে, 1993 সাল নিয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসে, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই দেখতে পাওয়া যায়। তো সেই জন্য প্রশ্নগুলো বলবো, যেমন হচ্ছে 1793 বন্ধুরা, 1765 সালে যেমন দেওয়ানি কার্যকর হয়, এবং 1793 এই প্রশ্নটা আমি নিয়ে এসেছি। তো 1793 সাল, এখানে কি হচ্ছে দেখো বন্ধুরা, এখানে চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা বা সূর্যাস্ত আইন, বছরের নির্দিষ্ট দিনের আম, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমিদারকে প্রাপ্য রাজস্ব সরকারকে মেটাতে হবে, তা না হলে জমি বাজেয়াপ্ত হয়। এটা সূর্যাস্ত আইন হচ্ছে খুবই একটা বাজে একটা আইন ছিল, যেটা হচ্ছে কি সেই দিনের মধ্যে সূর্যাস্ত আগে যদি তুমি তার ঋণটাকে না পরিশোধ করা হয়, তাহলে কিন্তু জমি বাজেয়াপ্ত হতো কৃষকদের। ঠিক আছে, এটা খুবই একটা খারাপ আইন ছিল। তো এই আইনে যে গভর্নর ছিল, সেটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে লর্ড কর্নওয়ালিস কিন্তু এই আইনে কি ছিলেন না, গভর্নর ছিলেন। এবং এই আইনটা তৈরি করেছিলেন কে? জন শোর। কিন্তু তৈরি করেছিলেন। এবং এই অঞ্চলগুলো কি ছিল যে
বন্ধুরা বাংলা, বিহার, উড়িষ্যা, বেনারস ও তামিলনাড়ুর উত্তরাংশ ব্রিটিশ ব্রিটিশ ভারতের। এই 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 তোমরা জাস্ট মনে রাখার চেষ্টা করবে বন্ধু, চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন, এটা হচ্ছে কত সালে এটা প্রবর্তিত হয় এবং কে করেছিল, এবং তখন গভর্নর জেনারেল কে ছিলেন। এইগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আমরা আমরা দেখতে পাই 1793 সালে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে বন্ধুরা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষায় এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছাড়াও এসআই থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও এই প্রশ্নগুলো এসছে। কেপি, ডাব্লিউবি, এসএসসি, জিডি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা প্রায় সময় দেখা যায়। তো এটা হচ্ছে কি, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2005 সালে এসেছিল এই প্রশ্ন। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা দেখো কাজে লেগে যাবে। অ্যাডিশনাল যেগুলো ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে কংগ্রেসের দুটো পন্থী ছিল, একটা নরমপন্থী একটা চরমপন্থী। নরমপন্থীর মধ্যে কী ছিল হচ্ছে বাল গঙ্গাধর। এখানে চরমপন্থীর মধ্যে কে আছে বন্ধু? এখানে বাল গঙ্গাধর তিলক কিন্তু চরমপন্থীর মধ্যে ছিল। দুটো পন্থী ছিল, সেই সম্বন্ধে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করবো কংগ্রেসের কটা পন্থী ছিল এবং চরমের। তাহলে এটা তুমি মনে রাখবে যে বাল গঙ্গাধর তিলক কিন্তু চরমপন্থীদের মধ্যে একজন ছিল। অ্যান্ড বাল গঙ্গাধর তিলক কী ছিলেন? মহারাষ্ট্রের পুনা চিৎপালন বংশীয় ব্রাহ্মণ সন্তান। এবং 1865 সালে মহারাষ্ট্রে রত্নগিরিতে তিলককে রত্নগিরিতে জন্ম হিসাবে। এবং তিলককে কি বলা হয়? আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ পরিণাম, তিলককে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। এবং তিলককে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, মানে বিক্ষোভের জনক। দেখতে পাচ্ছি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? তিলককে বলা হয়, বাল গঙ্গাধর তিলককে বলা হয়। এই উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সাংবাদিক ও ঐতিহাসিক ভ্যালেন্টিন। এই ভ্যালেন্টিন হচ্ছে এই যে উপাধিটা দিয়েছিলেন ফাদার অফ আনরেস্ট, তিনি দিয়েছিলেন। তো এছাড়া তিলককে কী বলা হয়? লোকমান্য। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোকমান্য কাকে বলা হয়? লোকমান্য নামে পরিচিত কে কে আছে? না হচ্ছে মানে স্বরাজ আমার জন্মগত অধিকার যে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, তাকে বলা হয়। এছাড়া তিনি যে তিলককে যে মারাঠা কেশরী বলা হয়, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু। তিলককে মারাঠা কেশরী বলা হয় এবং তিনি যে বই লিখেছিলেন হচ্ছে গীত রহস্য, ব্রহ্মদেশের মন্দালয়ে নির্বাসিত থাকাকালীন লেখেন। এবং আর্টফ্রিক হোম অফ বেদাস, এটাও তিনি লিখেছেন। তিলককে জাতীয় আন্দোলনের সক্রেটিস বলে, খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। তিলককে কি বলে? জাতীয় আন্দোলনের সক্রেটিস বলা হয়। ইংরেজি ভাষায় মারাঠি, ইংরেজি কটা পত্রিকা লিখেছিল ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে কি ইংরেজি ভাষায় মারাঠি এবং মারাঠা ভাষায় কেশরী। মারাঠা ভাষায় কেশরী পত্রিকা তিনি লিখেছিলেন কত সালে? না 1881 সালে। এছাড়া 1893 সালে তিনি গণপতি উৎসব, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, গণপতি উৎসব। এবং 1895 সালে শিবাজি উৎসব শুরু করার পরবর্তী শিবাজি উৎসব মহারাষ্ট্রের জাতীয় উৎসবে পরিণত হয়। 1897 সালে পুনার অত্যাচারী প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তার সহকারী লে আর্নস্টকে। এইগুলো তোমরা জাস্ট একটু পড়ে নেবে বন্ধুরা। আশা করছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগে বন্ধুরা। নেক্সট প্রশ্ন, এবং চেঙ্গিস খাঁ, আজকেকার নেক্সট প্রশ্ন হচ্ছে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2000 কত সালে? 2005 সালে প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হচ্ছে 1221 সালে বন্ধুরা। 1221 সালে তখনকার যে সম্রাট ছিল, কখন কে ছিল? না ইলতুৎমিশ ছিল। ওই জন্য ইলতুৎমিশ সম্বন্ধে কয়েকটি প্রশ্ন আমি নিয়ে এসেছি। এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বন্ধুরা, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কি হচ্ছে? ইলতুৎমিশ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলতুৎমিশকে ভারতের সার্বভৌম মুসলিম রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা যায়। তিনি কুতুব মিনারের নির্মাণ যে কাজ শেষ করেছিল, অ্যাকচুয়ালি কুতুব মিনারকে কুতুবুদ্দিন আইবক কিন্তু কুতুব মিনারটা কিন্তু শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই জন্য কিন্তু যে কাজটা সম্পূর্ণ হয়নি সেই কাজটা সম্পূর্ণটা কিন্তু করেছিলেন ইলতুৎমিশ। ওই জন্য ইলতুৎমিশকে তোমরা কিন্তু এই যে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষের জন্য তোমরা বলবে যে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন কে? কিন্তু কুতুবুদ্দিন আইবক না, কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল কিন্তু ইলতুৎমিশ জিনিসটাকে পুরোপুরি কমপ্লিট করেছিল, শেষ করেছিল। আর এর মধ্যে হচ্ছে ইলতুৎমিশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি ইলতুৎমিশ হচ্ছে ইকতা প্রথা চালু করেছিলেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকতা প্রথা কে চালু করেছিলেন? না ইলতুৎমিশ। এছাড়া তিনি 40 চক্র বা বন্দেগিনি চাহেলগানা
চাহে লাগান গঠন গঠন করেন। এটা 40 চক্র কে বন্ধুরা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা হচ্ছে কি ইলতুৎমিশ এখানে উনি তৈরি করেছেন। এছাড়া তিনি তিনি টঙ্কা নামে রৌপ্য মুদ্রা আর জিতল নামে তাম্র মুদ্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে বন্ধুরা। আমরা দেখেছি যে টঙ্ক নামে যে রৌপ্য মুদ্রা সেটাকে চালু করেছিলেন ইলতুৎমিশ, এবং জিতল নামে তাম্র মুদ্রা চালু করেছিলেন করেছিলেন কে না ইলতুৎমিশ। এছাড়া 1236 সালে ইলতুৎমিশের দেহত্যাগ করেন। আশা করি এই প্রশ্নগুলো বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক সাহায্য করবে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে কাবুলিয়াত ও পাট্টা কে চালু করেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2005 এবং 6 দু জায়গায় এসছে বন্ধুরা। তো এই জন্য একই প্রশ্ন রিপিট হচ্ছে। তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো পুরোপুরি মুখস্থ করে রেখো। তো এটার অপশন হবে এ সঠিক উত্তর শেরশাহ। এবং শেরশাহ সম্বন্ধে অলরেডি আমি কয়েকটা প্রশ্ন বলেছি, তবুও ফের কিছু নিয়ে এসেছি। তো এগুলো তোমরা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে ধরে রাখতে পারো। যেমন শেরশাহের হচ্ছে 4 জন মন্ত্রী। শেরশাহ কত ছিল? 4 জন মন্ত্রী। এটা হচ্ছে দেওয়ানি উজিরাত, দেওয়ানি রিসালাত ও দেওয়ানি ইনসা ও দেওয়ানি আরজি। শেরশাহ যে বিচারপতি ছিলেন তাদেরকে কি বলা হতো? বিচারপতি হচ্ছে দেওয়ানি কাজী। আর প্রধান গুপ্তচর প্রধান হচ্ছে দেওয়ানি বারিদ, এবং গুপ্তচর হচ্ছে দারগাই চৌকি। এবং শেরশাহের যে সাম্রাজ্য সেটা এটা 47টি সরকারি সাম্রাজ্যটা পুরোপুরি 47টি সরকারে বিভক্ত করা হয়েছিল। তিনি বাংলাকে 19টি সরকারে ভাগ করেন এবং কাজী ফজলকে বাংলার শাসনভার দেন। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখো। এর দ্বারা অনেক প্রশ্ন জিকে ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস থেকে শুরু করে এসআই, এসএসসি, জিডি বা ডাব্লিউবি, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। যদি ভালো লাগে বন্ধু তোমরা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে রেখো নতুন বন্ধুরা। আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা নতুন বন্ধুকে শেয়ার করে যারা যারা বাড়িতে বসে অল ডিফেন্স একাডেমিতে পড়াশোনা করানো হয়। এখানে আবাসিকের ব্যবস্থা আছে। এটা কলকাতার মধ্যে অবস্থিত। যে সমস্ত বাইরে আসতে চায় তারা অবশ্যই এখানে চলে আসতে পারো। আর যারা আসতে পারছো না তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে তারা বাড়ি থেকে প্রিপারেশন নিতে পারে। এখানে মাঠের ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো যে প্রশ্ন হচ্ছে সাচ্চা বাদশাহী উপাধি গ্রহণ করেন কোন শিখ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা। এটা ডাব্লিউবি 2006 সালে এসেছিল। তো অপশান সি হচ্ছে গুরু হরগোবিন্দ। অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, গুরু হরগোবিন্দ। এবং এবার বন্ধুরা এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গুরু নানক। গুরু নানক সম্বন্ধে কয়েকটি তথ্য নিয়ে এসে এই প্রশ্নগুলো আসে। গুরু নানকের জন্ম 1469 থেকে 1539 পর্যন্ত অলরেডি এখানে দেখা আছে। এবং শিখ ধর্মের তিনি প্রবক্তা। শিখ ধর্মের যে প্রবক্তা সেটা কিন্তু গুরু নানক। এবং তার জন্ম অলরেডি আমি বলে দিয়েছি 1469 সালে জন্মগ্রহণ করেন। এবং কোথায় জন্মগ্রহণ করেছে বন্ধুরা? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে লাহোরের তালবন্দি গ্রামে। লাহোরের তালবন্দি, বর্তমান সেটাকে কি বলা হয়? বর্তমান নাম হচ্ছে নামকানা। তার জন্ম 1469 সালে। এবং শিখ কথার অর্থ হলো শিষ্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। শিখ কথার অর্থ কি? এটা শিক্ষক, শীর্ষ শীর্ষ। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব এবং নানকের উপদেশ বলি লিপিবদ্ধ করা আছে। শিখদের প্রথম ধর্মগুরু একদম গুরুত্বপূর্ণ বন্ধু গুরু নানক। তিনি কি করে 1539 সালে মারা যায়। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের শেষ প্রশ্ন। যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।